চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। যখন উৎসব হচ্ছে তখন মানুষের কখনো কখনো তাদের আমরা চেতনা হারিয়ে ফেলি, আমরা ভুলে যাই যে আমাদের উৎসবের এই আলোড়নে অনেক মানুষের ক্ষতি হয়। আমরাই হয়তো শেষ প্রজন্ম যারা জোনাকিকে দেখতে পাচ্ছি। পুজো শেষ, মা তার ছেলে মেয়ে নিয়ে ফিরে গেছেন কৈলাসে। মণ্ডপ ভাঙা শুরু হয়েছে। শহরের রাস্তায় এখন আর নেই সেই আলোর মেলা, তবু আকাশে বাতাসে এখনো লেগে আছে উৎসবের রেশ। কোলাহল আর আলোয় মোড়া কটা দিনের শেষে মানুষজন ধীরে ধীরে ফিরছে তাদের রোজকার কাজের জীবনে। শারদোৎসবের রং, শব্দ আর আলোর শেষে আমাদের প্রিয় শহর তাই যেন একটু হলেও ক্লান্ত। যে কোনো উৎসবেই আলোর ব্যবহার, বিশেষ করে কৃত্রিম আলোর ব্যবহার ভীষণভাবে বেড়ে যায়। আমাদের দুর্গাপুজোও তার ব্যতিক্রম নয়। কৃত্রিম আলো প্রকৃতির উপরে এক বিশেষ প্রভাব বিস্তার করে। তার আগে একটা বিশেষ পরিসংখ্যানের কথা বলি। 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই 12 বছরে বিদ্যুতের ব্যবহার পশ্চিমবঙ্গে, বিশেষ করে উৎসবের সময়, দুর্গাপুজোর সময় বেড়েছে 427%। প্রতি বছরের মতোই বাঙালির এই মেগা কার্নিভাল শহরের পরিবেশের ওপর ফেলে রেখে যায় এক মারাত্মক প্রভাব। মাইকের কান ফাটানো আওয়াজে অতিষ্ঠ হয়ে ওঠে শহর। সঙ্গে যোগ হয় লক্ষ লক্ষ মানুষের ভিড় আর যানবাহনের ধোঁয়া। স্বাভাবিকভাবেই কলকাতাতেও বিদ্যুতের ব্যবহারের পরিমাণ সমানভাবে বেড়েছে। এর একটা খুব কুপ্রভাব পড়ে প্রাণী জগতের ওপরে। বাদুড় বা যে কোনো নিশাচর প্রাণী, তাদের জীবনে কী প্রভাব পড়ে? বাদুড় আমরা সবাই জানি যে দিনের বেলায় তারা ঘুমায় এবং রাত্রেবেলায় শিকার ধরে। কৃত্রিম আলোর এই ব্যবহার বাদুড়কে কনফিউজ করে দেয়। ওরা বুঝতেই পারে না
যে রাত হয়েছে কিনা। ফলে স্বাভাবিকভাবেই তাদের যে শিকার ধরার সময় সেটা খুব কমে যায়। তার ফলাফল বলে তাদের খাবার কমে যাচ্ছে। এরপরে আসি ব্যাঙেদের কথায়। পুরুষ ব্যাঙ তাদের মেটিং টাইম বা প্রজননের সময় রাত্রেবেলা। এই কৃত্রিম আলোর ব্যবহার তাদের এই পুরো প্রজনন সিস্টেমটাতেই একটা ভীষণ খারাপ প্রভাব ফেলছে এবং আস্তে আস্তে বিভিন্ন ব্যাঙের প্রজাতি বিলুপ্তির পথে যাচ্ছে এই কৃত্রিম আলোর একটা কুপ্রভাবের জন্য। আরেকটা সাংঘাতিক খারাপ বিষয় হচ্ছে জোনাকিদের জীবনে এই কৃত্রিম আলোর প্রভাব। জোনাকিরা যে স্নিগ্ধ সবুজ আলো ছড়ায় তা এই কৃত্রিম আলোয় হারিয়ে যায়। এই আলোর দেখতে না পাওয়ার জন্য তাদের সঙ্গী বা সঙ্গিনীরা ভীষণভাবে কনফিউজ হয়ে পড়ে, তাদের প্রভাব ফলে প্রজননে। এবং এই যে প্রভাব সমগ্র জোনাকি জাতিটার উপরে এক বিপন্ন করে তুলেছে। আমরাই হয়তো শেষ প্রজন্ম যারা জোনাকিকে দেখতে পাচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্ম জোনাকি বলে আর কোনো পতঙ্গকে দেখতে পাবে না। এছাড়াও পতঙ্গরা তো আলোর যেখানে আলো থাকে সেখানে আটকে পড়ে যায়, তারা দিগ্ভ্রান্ত হয় এবং খুব স্বাভাবিকভাবেই তাদের জীবনও বিপন্ন হয়ে যাচ্ছে এই কৃত্রিম আলোর জন্য। থিমের প্যান্ডেল থেকে শুরু করে যথেচ্ছ গজিয়ে ওঠা ফুডকোর্ট, নদীবক্ষে বিরামহীন বিসর্জন, সবটা মিলিয়ে পরিবেশের ভারসাম্যে লাগে জোর ধাক্কা। ঢাকের শব্দ থেমে যায়, কিন্তু বাতাসে ও জলে বাজতে থাকে এক করুণ আরতি। শহরের আকাশ আর নদী হয়ে ওঠে একটু বেশি ঘোলাটে, একটু বেশি ভারী। পুজোর পরে জলদূষণ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। প্রতিমায় এখন যে রং ব্যবহার করা হয় এবং প্রতিমার সাজসজ্জার জন্য যে ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলো হয়তো সব কিছু ইকো ফ্রেন্ডলি বলতে আমরা যা বুঝি বা বায়োডিগ্রেডেবল নয় অনেক কিছুই। তো এই রঙের মধ্যে বিভিন্ন রকম কার্সিওজেনিক মেটেরিয়ালস থাকে, হেভি মেটালস থাকে, যেগুলো একটা জলাশয়ের বা জলাভূমির ইকোলজিকে ভয়ঙ্করভাবে অ্যাফেক্ট করে। যদি আমরা আগে দেখি তাহলে শোলার ব্যবহার করতাম, শোলা যেগুলো জলাশয়ের ধারে জন্মাতো। এখন শোলার বদলে থার্মোকল ইউজ করা হয় বিভিন্ন জায়গায়। তাছাড়া আছে অ্যালুমিনিয়াম ফয়েল, রাংতা, পুজোয় ব্যবহৃত আরও বিভিন্ন জিনিস যেগুলো ডিসপোজ করা নিয়ে আমরা হয়তো খুব একটা ভাবিত নই। সরকারের বিভিন্ন রকম প্রচেষ্টা আছে সেগুলোকে সঠিকভাবে যাতে ডিসপোজ করা যায় এই সংক্রান্ত, কিন্তু সেগুলো সবসময় মেনে ওঠা হয় তা হয়তো 100% বলা যায় না। উৎসবের সময়ে বায়ু দূষণও সাংঘাতিকভাবে বাড়ে। এক পরিসংখ্যান বলছে এই বিভিন্ন বাজি এবং গাড়ি ঘোড়া বেড়ে যাওয়ার জন্য বাতাসে সঞ্চরণশীল যে কণা, যাদের পার্টিকুলেট ম্যাটার বলে, যাদের এতটাই সূক্ষ্ম, যারা সহজ করে বললে যাদের আয়তনটা মোটামুটিভাবে এক মানুষের চুলের যে প্রস্থ তা 30 ভাগের 1 ভাগ, এতটাই তারা সূক্ষ্ম, তাদের পরিমাণ বায়ুতে বেড়ে যায় খুব সাংঘাতিক রকমভাবে। এই কণাগুলো কি করে, তারা সরাসরি চলে যায় আমাদের লাংসে এবং মিশে যায় আমাদের রক্তে এবং তার কুপ্রভাব পড়ে শরীরে। হার্টের প্রবলেম থেকে শুরু করে অ্যাজমা, বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়। এছাড়াও প্রাণীজগতেও তো অবশ্যই তার কুপ্রভাব পড়ছে। এই পার্টিকেলগুলো ছাড়াও থাকছে হেভি মেটাল বা ভারী ধাতু মিশে যাওয়া। ভারী ধাতু যখন বাতাসে মিশছে, সেই ভারী ধাতু কি হতে পারে? আর্সেনিক হতে পারে, নিকেল হতে পারে, ক্যাডমিয়াম হতে পারে। এই সমস্ত ভারী ধাতুগুলো আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক। এই ক্ষতিকারক ভারী ধাতুগুলো দেখা গেছে যে এই ক্ষতিকারক ভারী ধাতুগুলোর পরিমাণ বেড়ে যায় এই উৎসব অনুষ্ঠানের পরবর্তী সময়কালটাতে।
প্রত্যেকটা ঘাটের আশেপাশে আমরা দেখব প্রচুর স্তূপাকৃত অনেকটা যে ব্যবহার করা হয়েছে যে ধরনের মেটেরিয়াল পুজোর কাজে, সেগুলো সব স্তূপাকৃত হয়ে পড়ে রয়েছে। মানে সেগুলোকে হয়তো ডিসপোজ করার সঠিক নিয়ম আমরা মানছি না। যে সাস্টেনেবল মেটেরিয়াল ইউজ করা হতো, যেমন শোলার কথা বললাম, শোলা যেমন এখন প্রচুর জলাশয়ে বুঝিয়ে ফেলা হয়েছে অলরেডি, তো সেক্ষেত্রে সেগুলোর প্রোডাকশনও সেইভাবে হয় না যে আমরা এত বড় ইভেন্টটাকে সামলানোর জন্য সেগুলো ব্যবহার করতে পারি। শহরের বিভিন্ন পুকুরের ওপর এবং জলাশয়ের ওপর এক ধরনের সমীক্ষা চালিয়ে আমরা দেখেছি যে কী কী পাওয়া, তার রেজাল্টস অনুযায়ী আমরা দেখছি যে প্রচুর ইকোলাই থেকে শুরু করে বিভিন্ন রকম হার্মফুল ব্যাকটেরিয়া কিন্তু অনেকটা মাত্রায় রয়েছে। আমরা যেইগুলোকে আপাত দৃষ্টিতে পরিষ্কার জলাশয় হিসেবে, জলাভূমি হিসেবে দেখছি, সেই জলগুলো তো ইনফ্যাক্ট অনেকটা মাত্রায়, যেগুলো আমাদের কিন্তু বেশ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং আমাদের রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি করে তোলে এগুলো যদি কনজাম্পশন আমরা করতে থাকি। এবং যেহেতু এগুলো ভৌম জলের সাথে এটার একটা যোগ আছে, তো কোনো না কোনোভাবে কনজাম্পশন কিন্তু আমরা করেই ফেলি। মানে চাষের কাজেও সেটা যদি ব্যবহৃত হয়, যে কোনো রকমভাবেই যদি আমরা কনজিউম করি, সেটা ক্ষতিকারক আমাদের জন্য। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের অটোমেটিক সাউন্ড রেকর্ডিং যে সিস্টেম, তার থেকে জানা যাচ্ছে, বিজ্ঞান লেখক পল্লব রায়গুপ্ত বললেন, কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় শব্দের যে তীব্রতার পরিমাণ বেঁধে রাখা হয়েছে 45 থেকে 55 ডেসিবেল, সেইটাকে অনেকখানি অতিক্রান্ত করে প্রায় 90 থেকে 100 ডেসিবেল পর্যন্ত শব্দ শোনা যায় বিভিন্ন প্যান্ডেল এবং তার আশেপাশের অঞ্চলে। তাহলে বুঝতেই পারছি যে সেই তীব্রতা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক। শুধুমাত্র মানব শরীর নয়, সেটা প্রকৃতিকেও সাংঘাতিক রকমভাবে অশান্ত করে এবং তার ফল ভোগ করতে হয় আমাদের সমগ্র পৃথিবীবাসীকেই। উৎসব থাকুক, আনন্দ থাকুক, কিন্তু তার মাঝেও যেন আমরা বিবেকবান হই এবং আমাদের চেতনার বিকাশ ঘটুক, আমাদের মনের শিক্ষা বাড়ুক। তার ফলে আমরা যে আনন্দের সাথে যে ক্ষতিগুলো করছি, সেই ক্ষতিগুলো আমরা যেন ধীরে ধীরে কমাতে পারি। গবেষক সৌভিক দাস বললেন, পুজোর পরে ডেফিনেটলি আর কি, যে বিভিন্ন জলাশয় যেখানে বিসর্জন করা হয়েছে, তাছাড়া যে নদী তো রয়েছেই, গঙ্গা এবং এই সংক্রান্ত জায়গায় যেই নদীগুলোও হয়তো কোনো না কোনোভাবে পুষ্ট করে এই জলাভূমিগুলোকে, সেগুলো কিন্তু মারাত্মক রকমভাবে অ্যাফেক্টেড হবে এবং হয়ে থাকে। আমরা রঙের জায়গায় যদি মাটিটাকেই আমরা মূল উপাদান হিসেবে দেখতে পারি প্রতিমা তৈরি করার ক্ষেত্রে, এবং উৎসব তো সকলেরই, এবং কেউই আমরা চাই না উৎসবের পরে কোনো রকমভাবে সেটার একটা অ্যাডভার্স এফেক্ট আমার মধ্যে আসুক, বা ইকোলজিকে কোনোভাবে খুবই ডমিনেট করে, সাপ্রেস করে উৎসব হয়তো আনন্দমুখরিত হবে না। বাহ্যিক আলংকারিক ব্যবহার কমিয়ে সেগুলোকে যতটা সাস্টেনেবল মেটেরিয়াল দিয়ে তৈরি করা যায় সেটা যদি করি, তাহলে হয়তো আমরা অনেক কম দূষণ সৃষ্টি করব। আমরা এক মাকে যখন পুজো করি, তখন সেই আদি শক্তির মূল রূপ এই প্রকৃতি মা তার যত্ন নিতেই ভুলে যায়। এখন সময় এসেছে সচেতন হওয়ার। পরিবেশ বান্ধব পুজো হোক আগামী দিনের অঙ্গীকার। শুধু দেবীর আরাধনা নয়, প্রকৃতির আরাধনাও হোক আমাদের কর্তব্য। কারণ শহরটা আমাদেরই তো, তাই তাকে বাঁচানো আমাদেরই কাজ। ক্যামেরা চলছে।